স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। ইউরোপের অর্থনৈতিক সংকটে ডলারের বিপরীতে দিন দিন কমছে ইউরোর দর। এভাবে দর কমতে থাকলে ইউরোপের ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দেবে বলে আশঙ্কা করছেন দেশের রপ্তানিকারকরা। এছাড়া ইউরোজোনে বাংলাদেশের রপ্তানি কমে যেতে পারে বলছেন ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় ইউরোর দর। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিসির রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার। তবে আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে ইউরোপের ১৯ দেশের অভিন্ন মুদ্রা ইউরো। ২০০৬ সালের পর ডলারের বিপরীতে ইউরোর বিনিময় মূল্য এখন সর্বনিম্ন। প্রতি ইউরোর দর এখন $১.13। ইউরোকে শক্তিশালী করতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া নানা পদক্ষেপের পরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গ্রিসের চলমান অর্থনৈতিক সংকট ইউরোর দুর্বল অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালোর দিকে যাওয়ায় সেদেশের সুদের হার বাড়ছে, যাতে ডলার শক্তিশালী হয়ে ইউরোর দর কমছে বলে মনে করেন তারা। ইউরোপের আউটলুকটা ভালো না, অর্থাৎ এই যে ক্রাইসিস থেকে যে তারা বের হয়ে আসবে সেটারও কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। নতুন করে আবার ক্রাইসিসগুলো রিওপেন হচ্ছে এবং এখন চাপ আসছে স্পেন থেকে যে তারাও ইলেকশন চায়, তারাও সরকার পরিবর্তন করতে চায় এবং রিনেগোসিয়েশন করতে চায় ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। দেশের মোট রপ্তানির অর্ধেকেরও বেশি হয় ইউরোপে। তাই ইউরোর দর এভাবে পড়তে থাকলে সেসব দেশের পণ্যের দাম বেড়ে যাবে। তাই ক্রেতারা দাম কমানোর চাপ দিবে বলে মনে করছেন রপ্তানিকারকেরা। এছাড়া রপ্তানি আদেশ কমিয়ে দেওয়ারও আশঙ্কা তাদের। স্বাভাবিক কারণে বাইরে এসে আমাদেরকে বলবে যে দাম কমাও, তারপরে আবার অথবা তারা বলবে যে আমরা কম কিনবো, আমার দাম বেড়ে গেছে আমরা কম কিনবো। এটা আমাদের এক্সপোর্টের ব্যাপারে খুবই আমাদের একটা দুর্বল দিক, যে আমাদের এক্সপোর্ট কমে যাবে আর নতুবা আমাদের অনেক প্রাইস কমাতে হবে। ডলারের পাশাপাশি গত এক বছরে টাকার বিপরীতেও প্রায় 16% দর হারিয়েছে ইউরো। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আবুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আজ আমরা আলোচনা করছিলাম যে ইউরোর দাম কমে যাচ্ছে এবং ডলার এগেন্স্ট তা যেটা ক্রমেই এই দর পতন হচ্ছে, এর ফলে বাংলাদেশের এক্সপোর্টে একটা হ্যাম্পার হবে বলে আমরা আশঙ্কা করছি সবাই। তার প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে কেন ইউরো দুর্বল হচ্ছে, আসলে কারণটা কি? ইউরো দুর্বল হয়ে যাওয়ার কারণটা আসলে অনেক কিছু নেই। মানে ইউরোপে যে অর্থনৈতিক সংকটটা দেখা দিয়েছিল এবং তার ফলে যেটা হয়েছে যে যারা বিনিয়োগ করে তাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়। তাহলে ইউরোপে বিনিয়োগের, বিশেষ করে ইউরোজোন যে কান্ট্রিগুলো যারা ইউরো ব্যবহার করে, হ্যাঁ, ওইসব দেশে বিনিয়োগের পরিমাণটা কমে যায়, ফিজিক্যাল ইনভেস্টমেন্টও কমে যায়, আবার যে মানি মার্কেট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যেটা সেটাও কমে যায়। এখন ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যখন কমে যায় তখন কিন্তু ওইখানে ওই স্থানীয় মুদ্রার দামটা বা ভ্যালুটা কমতে থাকে। কারণ বাইরে থেকে যদি কেউ ডলার নিয়ে আসে এবং সে যখন ওই ডলারটা এখানে ইনভেস্ট করবে তখন কিন্তু তার ইউরোর প্রয়োজন হয়, তখন ডলার এগেনস্টে ইউরোর একটা চাহিদা তৈরি হয়। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু ডলার এগেনস্টে ইউরোর দামটা কমে যাবে। তো সেটাই চলছে। এবং আর এটা একটা প্রথমে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল মার্কেট ইনভেস্টমেন্ট হচ্ছে না, সো অর্থনৈতিক প্রবৃদ্ধি ওইভাবে বাড়ছে না। এটা ওই একই আশঙ্কাটাকে আরো বেশি মানে ফুয়েলিং করছে। হ্যাঁ, যার কারণে এই যে চক্রটা সেখান থেকে ইউরোপ কিন্তু বের হতে পারছে না বলেই কিন্তু আমরা ক্রমাগত একটা দরপতন দেখছি। আবার এটাকে যদি, যেহেতু ডলারটা আমাদের দেশে মোটামুটি আমরা টাকার এগেনস্টে ফিক্সড করে রেখেছি, ম্যানেজ করে রেখেছি, তো যখন ডলার এগেনস্টে ইউরোর দাম কমে যাচ্ছে, যেটা বোঝাচ্ছে তখন টাকার ইন টার্মস অফ টাকায় আমরা ইউরোর কিন্তু দাম কমে যাচ্ছে। আমরা এই অর্থ বছরের শুরুতে 1 জুলাইতে কিন্তু 1 ইউরোর এগেনস্টে আমরা পেতাম 106 টাকার উপরে। আর লেটেস্ট যে ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, যে 5 ফেব্রুয়ারির যে ইনফরমেশনটা আছে, সেখানে দেখা যাচ্ছে 1 ইউরোতে আমরা এখন পাচ্ছি 88 টাকা। তার মানে প্রায় 18 টাকার মতো প্রতি ইউরোতে আমরা এখন কম পাচ্ছি। হ্যাঁ, তো এই কম পাওয়ার ফলে যেটা হবে সেটা আমাদের এক্সপোর্টকে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এইখানে যখন আমরা আমাদের অর্থনীতি নিয়ে চিন্তিত, দেশের প্রায় 1 মাস ধরে চলমান যে রাজনৈতিক সহিংসতা, হানাহানি চলছে, এর সাথে বোধহয় এই নতুন একটি আমাদের অর্থনীতির জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই ইউরো দর কমে যাওয়া। এক্সপোর্টাররা আশঙ্কা করছেন যে তাদের পণ্যের দাম বায়াররা কমিয়ে দিতে থাকবেন এবং তারা বাধ্য হবেন কম দামে বিক্রি করতে। এইখানে এই চ্যালেঞ্জটা আসলে ইকোনমিতে মানে সামল দেওয়ার মতো অবস্থা আসলে এই চ্যালেঞ্জটা মাত্রাগত দিকটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের টোটাল যদি আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট যেটা আরএমজি, তো সেটাকে ইউজ করে আমরা যদি প্রবলেমটা বোঝার চেষ্টা করি, আরএমজির অর্ধেকের চেয়ে বেশি
প্রায় 52% কিন্তু ইউরোপে যায়। আচ্ছা, আবার যেগুলো ইউরোপে যায় তার মধ্যে প্রায় 70%-এর উপরে কিন্তু যায় ইউরোজোন যে এলাকাটাকে আমরা বলি, যত যেসব কান্ট্রিগুলো দেশে যেখানে ইউরো হচ্ছে মেইন কারেন্সি, হ্যাঁ সেখানে যায়। তার মানে হচ্ছে আমাদের গার্মেন্টসের অ্যাবাউট 35-40% কিন্তু ইউরোজোন কান্ট্রি এলাকাতে যাচ্ছে, এবং এই 35-40% গার্মেন্টসের এক্সপোর্ট কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হওয়ার একটা হুমকির সম্মুখীন। এবং সেটা দুভাবে হতে পারে, যদিও ব্যবসায়ীদের বক্তব্যে আসছে যে ইউরোপিয়ানরা ইউরোজোনের ক্রেতারা দাম কমানোর কথা বলতে পারে, সেটা হবে তাদের ক্ষেত্রে যেখানে দামটা ডলারে ফিক্সড করা আছে। হ্যাঁ, কারণ ডলারে ফিক্সড করা আছে, $1 ছিল, এখন ইউরোর যখন দাম কমে যায় তখন কিন্তু ইন টার্মস অফ ইউরো এটার দাম ওইখানে বেড়ে যাচ্ছে। এই জন্য ওরা চাপ দিবে যে দাম কমো। হ্যাঁ, কিন্তু আবার এটার পাশাপাশি ইউরোজোনে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ইউরোতেই দামটা ঠিক করে রেখেছি। আচ্ছা, এবং এই যে কমোডিটি মানে এই মুদ্রায় কোনো একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হবে, এটাকে আমরা বলি ভেহিক্যাল কারেন্সি। সো ইউরোজোনও কিন্তু একটা ভেহিক্যাল কারেন্সি হিসাবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো ওইখানে সমস্যাটা একটু চিন্তা করে দেখুন যে আমি জুলাই মাসে যদি এগ্রি করে থাকি যে একটা কমোডিটি আমি 1 ইউরোতে রপ্তানি করব এজ এন এক্সপোর্টার, তখন কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এইটা রপ্তানি করে বাংলাদেশি টাকা 106 টাকা পাবো। আচ্ছা, কিন্তু এখন যদি ওই দামটা একই থাকে তাহলে কিন্তু আমি 1 ইউরোর এগেইনস্টে রপ্তানি করে 88 টাকা পাচ্ছি। সো এখন যদি আমার প্রোডাকশন কস্ট যদি 100 টাকাও হয়, তার মানে আমি কিন্তু এখন লস দিয়ে রপ্তানি করব। তো সুতরাং ওরা যেমন চাপ দিতে পারে যে এই যারা ডলারে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনটা ডলারে হচ্ছে, সেই ক্রেতারা যেমন চাপ দিতে পারে যে তুমি দাম কমাও, আবার যারা ইউরোতে এক্সচেঞ্জটা হচ্ছে, আমি মনে করি এখানকার যারা রপ্তানিকারক তারা যদি আবার দাম না বাড়াতে পারে তারা কিন্তু লাভজনকভাবে আর রপ্তানি করতে পারবে না, এবং এটা একটা বড় আশঙ্কা। হ্যাঁ, এবং তাতে করে কিন্তু আমাদের রপ্তানিকারক যারা আছে তারা কিন্তু মারাত্মকভাবে একটা হুমকির সম্মুখীন হবে। আমরা বিদেশি পত্রপত্রিকা দেখছি যে সেখানে এই সংকট, যে ইউরোর সংকট খুব দ্রুতই দূর হবে এমন কোনো আভাস দেখা যাচ্ছে না, এবং বলা হচ্ছে যে এটা এখন এই মুহূর্তে 9 বছরের মধ্যে সর্বোচ্চ নিম্নে আছে দাম, এটা সম্ভবত 12 বছরের নিম্নে চলে যেতে পারে সামনে, যেটা অনেক অ্যানালিস্ট এটা বলছেন। তাহলে এই অবস্থায় আমাদের কি আসলে করণীয় আছে কিছু? আমাদের তো করণীয় অবশ্যই আছে, কিন্তু সেই করণীয়গুলো দুটো আঙ্গিকে আমি বলবো। যে একটা হচ্ছে যে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় নিয়ে আমাদের এগোনো উচিত, সেটা হচ্ছে যে আমি যাতে ইউরো ডিপেন্ডেন্সটা কমাতে পারি, হ্যাঁ সেটা একটা। এবং তার জন্য আমার যে অন্যান্য যে মার্কেটগুলো আছে, আমরা লো কস্ট পলিসি বলছি, আমাদের নেইবারিং মার্কেটগুলো, ইভেন নেইবারিং মার্কেটও কিন্তু আমাদের অনেক বড়। আমাদের ওয়ার্ল্ডের 3টা প্রধান ইকোনমির 2টা কিন্তু আমাদের এশিয়াতেই অবস্থিত। আপনি চীন, জাপান, আমেরিকা, এই 3টার মধ্যেই কিন্তু ঘুরপাক খায় কারা ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি হবে বা হচ্ছে। তো সুতরাং এখানে একটা হিউজ মার্কেট আছে, তো আমাদের কিন্তু ওই মার্কেটটাকে টার্গেট করা উচিত, এটা একটা। তাহলে কিন্তু অন্য জায়গায় যদি আমাদের এরকম একটা হুমকি তৈরি হয়, তখন আমরা ডাইভার্সিফাই করে অন্য জায়গায় করতে পারবো। এইটা একটা এক্সটার্নাল ফ্রন্টে। আর ইন্টারনাল ফ্রন্টে আমি যেটা বলবো যে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা নিয়ে আমাদের এক্সপোর্টারদেরকে ভাবতে হবে, কারণ এই ধরনের রিস্ক যখন আসে, আমরা বলি ফরেন এক্সচেঞ্জ রিস্ক, সেই রিস্কটা মিটিগেট করার কিন্তু কিছু কেতাবি জ্ঞান কিন্তু আছে, হ্যাঁ, যে এটাকে আমরা বলি হেজিং করা, যে এবং সেটা করার জন্য কিছু নতুন ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যে ফিউচার কন্ট্রাক্টের কথা বলা হয়, অপশনের কথা বলা হয়। সেটা হচ্ছে কিরকম, যে আজকে আমি ওইরকম একটা কন্ট্রাক্ট বা ওইরকম একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনলাম যেটা 1 বছর পরে আমাকে 1 ইউরোর এগেইনস্টে এত টাকা দিবে, ওই দিন ইউরোর এগেইনস্টে যত টাকা মার্কেটে থাকুক না কেন। তো এই ধরনের তখন কিন্তু আমি এই যে আনফোর্সিন রিস্কগুলোকে কিন্তু আমি এভাবে টেক কেয়ার করি, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু এখনো ওই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসতে পারে। ফান্ড হেজিং ম্যানেজমেন্ট আমাদের নেই, এখনো নেই। কিন্তু এই ধরনের এই সংকটটা এটাই বলছে যে আমাদের হয়তো ওইভাবে চিন্তা করতে হবে এখন। ধন্যবাদ ডক্টর বাশার। আমাদের সময় হয়েছে একটু বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।